মুভির শুরুতেই দেখা যায় হুয়েন নামের এক ব্যক্তিকে, যার কিনা বেঁচে থাকার আর কোনো ইচ্ছাই নেই। সে তার জীবন নিয়ে ছিল অনেক অসন্তুষ্ট, আর সে যদি কোনোভাবে মারা যায় তাহলে তার ইন্স্যুরেন্সের টাকাগুলো পাবে তার ছোট ভাই। সে বিমানে বসে এসব ভাবতে ভাবতে তার প্রাক্তন প্রেমিকার কথা মাথায় আসে, যে কিনা বর্তমানে অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে, আর তারা দুইজনও বর্তমানে এই একই ফ্লাইটে বসে আছে। তাদের বিমানটি কিছু দূর যেতেই হঠাৎ করে আবহাওয়া খারাপ হতে শুরু করে। সেখানে প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায় এবং সেই ঝড়ে তাদের বিমানের একটি ইঞ্জিন পুরোপুরি নষ্ট হয়ে যায়। এসব দেখে ফ্লাইটের সকল যাত্রী ভয়ে ছোটাছুটি করতে শুরু করে। সবাই মাস্ক পরলে হুয়েনকে দেখা যায় সে অক্সিজেন মাস্ক পরে না, কারণ হুয়েন চোখ বন্ধ করে বসে থাকে যেন তার মধ্যে আর একটু বাঁচার আশা অবশিষ্ট নেই। কিছুক্ষণ পরে হুয়েন চোখ খোলে আর সে নিজেকে জীবিত অবস্থায় একটি জঙ্গলের মধ্যে আবিষ্কার করে। যেই জঙ্গলটা ছিল একটি আইল্যান্ডের ভেতরে। হুয়েন সেখান থেকে বেরিয়ে চারদিকে অনেক মৃত মানুষ দেখতে পায় আর কিছু জীবিত মানুষকেও দেখতে পায়। যারা যারা ফ্লাইটে বেঁচে ছিল তারা সবাই একত্রিত হয়ে ভাবতে থাকে যে তারা কিভাবে এই আইল্যান্ড থেকে বেঁচে ফিরবে। তাদের মাথায় তখন একটি বুদ্ধি আসে। তারা বলে যদি এই বিমানের ইঞ্জিনটাকে খুঁজে পাওয়া যায় তাহলে সেটার ভেতর থেকে স্যাটেলাইট ফোন ব্যবহার করে তারা হয়তো সাহায্য চাইতে পারবে। তখন সেখানে থাকা একটি ছেলে একটি গাছ থেকে একটি ফল পেড়ে খেতে শুরু করে, আর সেটা হঠাৎ করে ফেটে যায় এবং সেই ছেলেটির মুখে পুরোপুরি পুড়িয়ে দেয়। এসব দেখে ওখানে থাকা সবাই অনেক ঘাবড়ে যায়। তখন তাদের মধ্য থেকে একটি ছেলে বলে ওঠে, এই জঙ্গলের সব ফলগুলো ভয়ঙ্কর রকমের বিষাক্ত। ঠিক তখনই সেখানে একটি ভয়ঙ্কর মানুষ খেকো গাছ উঠে এসে সেই লোকটিকে খেতে শুরু করে। এসব দেখে সবাই আর ভয় থাকতে পারছিল না। সবাই তখন দৌড়ে পালাতে শুরু করে আর চারপাশে তাকিয়ে দেখে যে সেখানে ওই রকমের আরও অনেক গাছ রয়েছে আর তাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পালাতে থাকলেও সেখানে থাকা অসংখ্য গাছগুলো ওখানকার সবাইকে একের পর এক খেতে শুরু করে। কিন্তু এত কিছুর মধ্যেও হুয়েনের চোখে ছিল না মৃত্যুর সামান্যটুকু ভয়। সে একটি গাছের সামনে দাঁড়ায় যেন তাকে খেয়েই ফেলে, কিন্তু সেই সময় তার প্রাক্তন প্রেমিকার বয়ফ্রেন্ড এসে তাকে বাঁচিয়ে ফেলে। তারা দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সেই জঙ্গল থেকে অল্প কিছু মানুষ বেঁচে বের হতে পারে। তারা সবাই ভয় আর যেন কোনো কথাই বলতে পারছিল না। তারা সবাই যখন সেই দিকে তাকায় দেখতে পায় বিমানটি থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। তারা বুঝতে পারে যে বিমানটি কোন জায়গায় বিধ্বস্ত হয়েছে। তারা এরপর আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করে। কিছুদূর যেতেই দেখতে পায় একটি পাহাড়ের ভেতরে থাকা একটি গুহা রয়েছে। তারা সেই গুহার ভেতরে ঢুকে সামনে এগোতে শুরু করে এবং তাদের ভেতরে থাকা একজন ব্যক্তি ওই সমস্ত কিছু একটা ক্যামেরায় ধারণ করতে শুরু করে। কিন্তু তারা এটা জানতো না যে তাদের জন্য বিপদ এখনও শেষ হয়নি, কেবল তো মাত্র শুরু হয়েছে। সেখানে সেই পাহাড়ের গুহায় চারপাশে ভয়ঙ্কর লিজার্ড অপেক্ষা করছিল। বলতে না বলতে লিজার্ড জীবের মাধ্যমে নিমিষেই এক ব্যক্তিকে খেয়ে ফেলে। সেখানে থাকা অন্য একজন ব্যক্তি যখন সবাইকে এটা বলতে যাবে তখন তাকেও একটি লিজার্ড জীব দিয়ে টেনে খেয়ে ফেলে। এটা দেখতে পেয়ে তাদের ভয়ের মাত্রা যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। তারা বুঝতে পারে এখানে অসংখ্য লিজার্ড তাদের চারপাশ দিয়ে ঘিরে রেখেছে। তারা সবাই নিজেদেরকে বাঁচানোর জন্য আবারও দৌড়ে পালাতে শুরু করে। একে একে সেখানে থাকা বেশ কিছু মানুষকে লিজার্ডগুলো খেয়ে ফেলে। একসময় সেই মেয়েটি লুয়ানমিনকে একটি লিজার্ড জীব দিয়ে টেনে ধরে। এটা দেখে হুয়ান নিজেকে আর সামলাতে না পেরে সে গিয়ে লুয়ানমিনকে অনুপাশ থেকে টেনে ধরে। কিছুক্ষণ পর লিজার্ডের জিপটি ছুটে যায় এবং তারা মাটিতে পড়ে যায়, কিন্তু তাদের স্বস্তি পাওয়ার সুযোগও থাকে না। হঠাৎ আরেকটি লিজার্ড পেছন থেকে নিজের জিপ ছুড়ে দেয়। এবার সেটি এসে সরাসরি হুয়েনের পিঠে গেঁথে যায়। প্রচণ্ড ব্যথায় হুয়েন চিৎকার করে ওঠে। লিজার্ডটি ধীরে ধীরে তাকে নিজের দিকে টেনে নিতে শুরু করে। লুয়ানমিন সঙ্গে সঙ্গে হুয়েনের হাত শক্ত করে ধরে টান দিতে শুরু করে। সে কোনোভাবেই তাকে ছাড়াতে চাইছিল না, কিন্তু ঠিক তখনই আরও একটি লিজার্ডের জীব এসে হুয়েনের শরীরে জড়িয়ে যায়। এখন দুই দিক থেকে একসঙ্গে টানতে শুরু করে দানবগুলো। লুয়ানমিন যতই চেষ্টা করুক হুয়েনকে ধরে রাখা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তার হাত ধীরে ধীরে পিছিল হয়ে যাচ্ছিল। হুয়েন বুঝে যায় এবার হয়তো সত্যি শেষ সময় চলে এসেছে। সে শান্ত কণ্ঠে লুয়ানমিনের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথাটা শুনে লুয়ানমিনের চোখ ভরে ওঠে। সে শেষবারের মতো আরও জোরে হুয়েনের হাত ধরার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তার হাত ছুটে যায়। ঠিক সেই সংকটময় মুহূর্তে দলে সেই শক্তিশালী স্বাস্থ্যবান ব্যক্তি দৌড়ে এসে হুয়েনকে শক্ত করে জড়িয়ে ধরে। নিজের সমস্ত শক্তি দিয়ে হুয়েনকে লেজার্ডের টান থেকে ছাড়িয়ে আনে। এরপর আর এক মুহূর্ত দেরি না করে সবাই প্রাণপণে গুহা থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর তারা লক্ষ্য করে লিজার্ডগুলো তাদের পিছু নিচ্ছে না। গুহার বাইরে এসে প্রাণীগুলো থেমে যায় আর সামনে এগোয় না। প্রথমে সবাই অবাক হয়ে যায়, পরে তারা বুঝতে পারে সামনে একটি জঙ্গল রয়েছে। সেটি আসলে বিশাল বিষধর সাপের এলাকা। লিজার্ডগুলো সেই জঙ্গলে ঢুকতে সাহস পায় না, অর্থাৎ এই দ্বীপে প্রতিটি এলাকা আলাদা আলাদা ভয়ঙ্কর প্রাণীর দখলে। অন্য কোনো উপায় না থাকায় তারা
তারা আবারও সেই জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। জঙ্গলের ভেতরে পুরোপুরি কাশফুলে ভরা ছিল। চারদিকে এত উঁচু কাশফুল জন্মেছিল যে কয়েক হাত দূরের মানুষকেও দেখা যাচ্ছিল না। সবাই একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে চলতে থাকলে তারা সবাই হারিয়ে যাবে বুঝতে পেরে দলের একজন একটি বুদ্ধি খাটায়। সে বলে, সবাই একসঙ্গে 1, 2, 3 গুণে যতটা সম্ভব উঁচুতে লাফ দেব। এতে অন্তত এক মুহূর্তের জন্য সবাই একে অপরের অবস্থান দেখতে পারবো। পরিকল্পনা মতো সবাই গুনতে শুরু করে। সবাই একসঙ্গে লাফিয়ে ওঠে। কাশফুলের মাথার উপর দিয়ে তারা মুহূর্তের জন্য একে অপরকে দেখতে পায় এবং সবাই সবার অবস্থান বুঝে নেয়। এরপর সবাই দ্রুত সেই দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু তারা বুঝতে পারেনি কাশবনের গভীরে আরেকটি শিকারে তাদের প্রতিটি পদক্ষেপ নজর রাখছিল। সেটি ছিল দানবাকৃতির একটি বিশাল সাপ। তার শরীর ছিল গাছের কাঠের মতো মোটা আর দৈর্ঘ্য এতটাই বেশি যে কাশবনের ভেতর তার পুরো শরীর দেখা যাচ্ছিল না। সে নিঃশব্দে মানুষের চারপাশে ঘুরছিল ঠিক সুযোগের অপেক্ষায়। কিছুক্ষণ পর সবাই আবারও একত্রিত হতে সক্ষম হয়, কিন্তু ঠিক তখনই বজ্রগতিতে সাপটি আক্রমণ করে বসে। কেউ কিছু বুঝে ওঠার আগেই দলের একজনকে মুখে কামড়ে তুলে নেয়। লোকটি প্রাণপণ ছটফট করতে শুরু করে, কিন্তু বিশাল সাপটি তাকে মুহূর্তের মধ্যেই নিজের শরীরে শক্ত করে পেঁচিয়ে ফেলে। হাড় ভাঙার শব্দ শোনা যায়। তারপর ধীরে ধীরে তাকে সম্পূর্ণ গিলে ফেলে। এই দৃশ্য দেখে সবাই আবারও আতঙ্কে ছুটতে শুরু করে। মনে হচ্ছিল এই দ্বীপের প্রতিটা পদক্ষেপই শুধু মৃত্যুর অপেক্ষা করছে। দৌড়াতে দৌড়াতে তারা সামনে ছোট্ট পাথরে ভরা একটি জায়গায় পৌঁছে যায়। সেখানে অসংখ্য বড় পাথরের ফাঁক ছিল। সবাই দ্রুত সেই ফাঁকগুলোতে লুকিয়ে পড়ে এবং নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর বিশাল সাপটিও সেখানে পৌঁছে যায়। সে ধীরে ধীরে চারদিকে মাথা ঘুরিয়ে গন্ধ খুঁজতে শুরু করে। তার জিভ বারবার বাইরে বের হচ্ছিল, যেন বাতাস থেকে শিকড়ের অবস্থান বুঝে নিচ্ছে। হঠাৎ করেই সাপটির চোখ গিয়ে পড়ে ডুয়ানমিনের উপর। সে ভয়ে একদম স্থির হয়ে যায়। ঠিক তখনই আবারও হুইয়েন নিজের জীবনের কথা না ভেবে সামনে বেরিয়ে আসে। সে জোরে চিৎকার করে সাপটিকে নিজের দিকে ডাকতে শুরু করে, যাতে লুয়ানমিন পালানোর সুযোগ পায়। সাপটির সঙ্গে সঙ্গে নিজের লক্ষ্য বদলে হুইনের দিকে ছুটে আসে। যখন মনে হচ্ছিল এবার আর তাকে কেউ বাঁচাতে পারবে না, ঠিক তখনই দলে সেই স্বাস্থ্যবান ব্যক্তি একটা বুদ্ধি খাটায়। সে জঙ্গল থেকে কুরিয়ানা বিষাক্ত ফল সাপটির মুখের দিকে ছুঁড়ে মারে। ফলটি সাপটির মুখে লেগেই বিকট শব্দে ফেটে যায়। সঙ্গে সঙ্গে ভেতরের ক্ষয়কারী অ্যাসিড চারদিকে ছড়িয়ে পড়ে। আশেপাশে থাকা আরও কয়েকটি একই ধরনের ফলের গায়ে এই অ্যাসিড লাগতেই সেগুলো একের পর এক বিস্ফোরিত হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই 4-5টা অ্যাসিডে ভরে যায়। প্রচণ্ড যন্ত্রণায় সাপটি ছটফট করতে শুরু করে। তার মাথার সামনের অংশটা মারাত্মকভাবে পুড়ে যায়। যন্ত্রণা সে বিকট শব্দে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এটাই ছিল দ্বীপে আসার পর তাদের প্রথম বড় জয়। এতক্ষণ ধরে শুধু পালিয়ে বেড়ানো মানুষগুলো প্রথমবারের মতো বুঝতে পারে এই ভয়ঙ্কর প্রাণীগুলোকে বুদ্ধি খাটিয়ে হারানো সম্ভব। সবার মুখে অনেকদিন পর স্বস্তির হাসি ফুটে ওঠে, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। এরই মধ্যে সূর্য ধীরে ধীরে অস্ত যেতে শুরু করে। চারদিকে অন্ধকার নেমে আসছে। তারা জানে রাতের বেলা এই দ্বীপ আরও অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠবে। তাই আর দেরি না করে রাত কাটানোর জন্য নিরাপদ কোনো আশ্রয়ের খোঁজে তারা সেখান থেকে এগিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তারা অবশেষে একটি গুহা খুঁজে পায় এবং অন্তত রাতটা নিরাপদে কাটানোর আশায় সবাই সেখানে আশ্রয় নেয়। সারাদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার কারণে প্রত্যেকেই শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছিল। কেউ আবার আহতদের ক্ষত বেঁধে দিচ্ছিল। গুহার ভেতরটা অন্ধকার, ঠান্ডা আর ভয়ঙ্কর নীরব ছিল। দূরে কোথাও পানি পড়ার টপটপ শব্দ শোনা যাচ্ছিল। এমন সময় তারা নিজেদের পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করতে শুরু করে। কিভাবে এই রহস্যময় দ্বীপ থেকে বের হওয়া যায়, সেটাই ছিল এখন সবার একমাত্র চিন্তা। হঠাৎ দলের একজন গুহার বাইরে দূরে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। এই আলোটি স্থির ছিল না, বরং ধীরে ধীরে নড়াচড়া করছিল। অন্ধকারের মধ্যে সেটি এতটাই উজ্জ্বল দেখাচ্ছিল যে প্রথমে সবার মনে একই ধারণা আসে। তারা ভাবে হয়তো সেটি তাদের বিধ্বস্ত বিমানের কোনো আলো। যদি সত্যি তাই হয় তাহলে সেখানে পৌঁছে হয়তো কোনো কার্যকর যন্ত্রপাতি পাওয়া যেতে পারে, এমনকি সাহায্য চাওয়ার সুযোগও মিলতে পারে। আশার আলো দেখে 3 জন সাহস করে বিষয়টি যাচাই করার সিদ্ধান্ত নেয়। বাকিরা গুহায় অপেক্ষা করতে শুরু করে আর তারা ধীরে ধীরে সেই আলোর দিকে এগিয়ে যায়। কিন্তু যতই তারা কাছে যেতে শুরু করে ততই বুঝতে পারে বিষয়টা স্বাভাবিক নয়। আলোটি কোনো যন্ত্র থেকে আসছে না। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে বিশাল এক ছায়া নড়ে ওঠে। কয়েক সেকেন্ড পরই তারা দেখতে পায় সেটি আসলে দানবাকৃতির ব্যাঙ। ব্যাঙটির শরীর ছিল একটি ছোট ট্রাকের মতো আর তার মাথার সামনের দিকে একটি উজ্জ্বল আলো জ্বলজ্বল করছিল। সেই আলো দিয়ে সে অন্ধকারে নিজের শিকারকে আকৃষ্ট করত। দানবটিকে দেখেই 3 জনের বুক কেঁপে ওঠে। তারা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। প্রাণপণ দৌড়ে পাশের ছোট্ট একটা গুহার ভেতরে ঢুকে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের একজন বাইরে থেকে যায়, কারণ দৌড়ানোর সময় তার হাতে থাকা ব্রিফকেসটি মাটিতে পড়ে গিয়েছিল।
ছিল। প্রথমে সে সেটি ফেলে রেখে চলে যেতে চাইলেও পরে আবারও ফিরে আসে। ব্যাগটি তার কাছে অত্যন্ত মূল্যবান ছিল, তাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে সেটি তুলে নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই দানব ব্যাংকটি তাকে দেখতে পেয়ে যায়। এক লাফে ব্যাংকটি তার সামনে এসে পড়ে এবং মুহূর্তের মধ্যে তার পিঠে ভয়ঙ্করভাবে কামড় বসিয়ে দেয়। লোকটি যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। তার হাত থেকে ব্রিফকেসটি ছিটকে খুলে পড়ে যায়। ভেতর থেকে একটি ছোট্ট পাত্র গড়িয়ে বেরিয়ে আসে। তখনই সবাই জানতে পারে ওই পাত্রের ভেতরে ছিল তার মৃত মায়ের দাহ করার পর সংগ্রহ করে রাখা অস্থিভস্ম। সে নিজের মায়ের শেষ স্মৃতিটুকু সবসময় সঙ্গে করে বহন করছিল। হৃদয় বিদারক এই দৃশ্যের মাঝেই দানব ব্যাংকটি লোকটিকে সম্পূর্ণভাবে গিলে ফেলে। গুহার ভেতরে লুকিয়ে থাকা সবাই অসহায় চোখে ঘটনাটি দেখছিল, কিন্তু কাউকে সাহায্য করার মতো কোনো উপায় ছিল না। হুয়েন এই নির্মম দৃশ্য আর সহ্য করতে পারে না। সে হঠাৎ গুহা থেকে বেরিয়ে অন্যদিকে দৌড়াতে শুরু করে, যাতে ব্যাংকটির মনোযোগ নিজের দিকে চলে যায় এবং বাকিরা নিরাপদে থাকতে পারে। দানব ব্যাংকটির সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে এবং এক বিশাল লাফ দিয়ে সে হুয়েনের ঠিক সামনে এসে পড়ে যায়। তার বিশাল মুখ ধীরে ধীরে খুলে যায়। মনে হচ্ছিল এবার হুয়েনের বাঁচার আর কোনো সুযোগ নেই। ঠিক সেই মুহূর্তে মাটির নিচ থেকে এক প্রচণ্ড শব্দ শোনা যায়। বজ্রগতিতে একটি বিশাল সাপ এসে ব্যাংকটির উপরে ঝাঁপিয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই দুই দানবের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত শক্তিশালী সাপটি পুরো ব্যাংকটিকে গিলে ফেলে। এই সুযোগে হুয়েন দ্রুত অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। অন্যদিকে গুহার ভেতরে থাকা লুয়ানমিনের বর্তমান প্রেমিক কোনোভাবে নিরাপদে ফিরে আসে। সে সবাইকে জানায় হুয়েন এবং যে লোকটি ব্যাগ আনতে গিয়েছিল তারা দুজনে আর বেঁচে নেই। এই খবর শুনে পুরো দল ভেঙে পড়ে। বিশেষ করে লুয়ানমিন নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। তার চোখ দিয়ে অনবরত পানি ঝরতে শুরু করে। এত অল্প সময়ের মধ্যেই তারা আবারও একজন সঙ্গীকে হারিয়েছে। আর হুয়েনকে মৃত ভেবে সবাই গভীর শোকে ডুবে যায়। কিন্তু তারা গুহা থেকে বের হওয়ার সাহস পায় না, কারণ সেই বিশাল সাপটি গুহার বাইরে ঘুরে বেড়াচ্ছিল। মাঝে মাঝে তার বিশাল শরীর পাথরের সঙ্গে ঘষা লাগার শব্দে গুহার ভেতর পর্যন্ত ভেসে আসছিল। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ গুহার প্রবেশপথে একটি মানুষের ছায়া দেখতে পাওয়া যায়। প্রথমে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু কয়েক সেকেন্ড পর তারা বুঝতে পারে সে আর কেউ নয় হুয়েন। সে কোনোভাবে সাপের চোখ ফাঁকি দিয়ে নিজে আবারও গুহায় ফিরে এসেছে। হুয়েনকে জীবিত দেখে সবাই আনন্দে তাকে জড়িয়ে ধরে। লুয়ানমিনের মুখে অনেকক্ষণ পর স্বস্তির হাসি ফিরে আসে। মনে হচ্ছিল এই ভয়ঙ্কর দ্বীপেও এখনও অলৌকিক ঘটনা ঘটতে পারে। পরদিন সকাল হলে সবাই মিলে আগের রাতে নিহত হওয়া লোকটির মায়ের অস্থিভস্ম একটি শান্ত জায়গায় কবর করে দেয়। তারা সেখানে দাঁড়িয়ে কয়েক মিনিট শোক পালন করে। সেই মুহূর্তে কেউ কোনো কথা বলেনি, কারণ সবাই জানতো আজ যারা মারা গেছে কাল হয়তো তাদের মধ্য থেকে আরেকজনের পালা চলে আসবে। এরপর তারা আবারও যাত্রা শুরু করে। অনেকটা পথ অতিক্রম করার পর তারা একটা ধ্বংসপ্রাপ্ত শহরের ধ্বংসাবশেষে পৌঁছে যায়। ভাঙা ভবন, ধসে পড়া রাস্তা আর পরিত্যক্ত স্থাপনাগুলো দেখে মনে হচ্ছিল বহু বছর আগে এখানে কোনো ভয়াবহ বিপর্যয় ঘটেছিল। ঠিক তখনই তাদের চোখে পড়ে বিশাল একটি সাপের খোলস। খোলসটি এতটাই বড় ছিল যে সেটি দেখে সবার শরীর শিউরে ওঠে। দলের একজন বলে ওঠে, খোলসটাই যদি এত বিশাল হয় তাহলে সাপটা কত বড় হতে পারে। কথাটা শেষ হতেই চারপাশের গভীর গর্জনের মতো গুড়গুড় শব্দ ভেসে আসে। সবাই আতঙ্কে চারদিকে তাকাতে থাকে। কিছুক্ষণ পর তারা পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে আসা সেই দৈত্যাকার সাপটিকে দেখতে পায়। তার বিশাল শরীর ধীরে ধীরে পাথরের উপর দিয়ে এগিয়ে আসছিল। তার প্রতিটি নড়াচড়ায় পুরো এলাকা কেঁপে উঠছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সাপটি তাদের দিকে ধেয়ে আসে। সবাই প্রাণ বাঁচাতে চারদিকে ছুটে ছোট ছোট পাথরের গর্তে লুকিয়ে পড়ে। সাপটি বারবার মাথা ঠুকিয়ে তাদেরকে ধরার চেষ্টা করছিল, কিন্তু তারা বুদ্ধি করে এক গর্ত থেকে বেরিয়ে অন্য গর্তে ঢুকে পালাতে শুরু করে। এভাবেই তারা অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। এভাবে পালাতে পালাতে তারা একটা বিশাল গভীর খাদ বা গর্তের কাছে এসে পৌঁছে যায়। আর মাত্র এক পা এগোলে সবাই নিচে পড়ে যেত। নিচে তাকিয়ে তারা আরও ভয়ঙ্কর সত্য জানতে পারে। সেই গভীর খাদে ছিল দৈত্যাকার সাপটির আস্তানা। তখন কোনো মতে ভারসাম্য বজায় রেখে তারা সামনে এগিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ লুয়ানমিন তার বর্তমান প্রেমিক এবং দলের এক বৃদ্ধ সদস্যের পা পিছলে যায়। তিনজনে গভীর খাদে পড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে হুয়েন ঝাঁপিয়ে পড়ে তাদের হাত ধরে ফেলে। নিজের সমস্ত শক্তি দিয়ে সে তিনজনকে ঝুলন্ত অবস্থায় ধরে রাখে। তার হাত কাঁপছিল, শরীরের শক্তি প্রায় শেষ হয়ে আসছিল, তবু সে কাউকে ছেড়ে দেয়নি। কিন্তু সময় যেন তাদের বিরুদ্ধে ছিল, কারণ কয়েক মুহূর্তের মধ্যেই সেই খাদের নিচে থাকা অন্ধকার গুহা থেকে দৈত্যাকার সাপটি ধীরে ধীরে মাথা উঁচু করে উপরে উঠতে শুরু করে। তার বিশাল মুখ ধীরে ধীরে খুলে যাচ্ছিল, আর এবার মনে হচ্ছিল তাদের বাঁচার সুযোগটা সত্যি শেষ হয়ে এসেছে। ছাদের কিনারায় ঝুলে থাকা অবস্থায় হুয়েন প্রাণপণ চেষ্টা করছিল লুয়ানমিন তার বর্তমান প্রেমিক এবং বৃদ্ধ লোকটিকে ধরে রাখতে। তার হাতে শিরেগুলো ফুলে উঠছিল, শরীরের সমস্ত শক্তি
শক্তি যেন শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু সে কাউকে ছেড়ে দিতে রাজি ছিল না। ঠিক তখনই নিচের অন্ধকার গুহা থেকে বিশাল দৈত্যাকার সাপটি মাথা তুলে উপরে তাকায়। কয়েক মুহূর্তের মধ্যেই সে ঝুলে থাকা মানুষগুলোকে দেখতেও পেয়ে যায়। তার বিশাল মুখ ধীরে ধীরে খুলে যায় এবং সেই দৃশ্য দেখে সবার শরীর কেঁপে ওঠে। এমন সময় বৃদ্ধ লোকটি বুঝতে পারে হুয়েন আর বেশিক্ষণ সবাইকে ধরে রাখতে পারবে না। তার হাত ধীরে ধীরে পিচ্ছিল হতে শুরু করে। শেষ পর্যন্ত তিনি হুয়েনের হাত থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। মুহূর্তের মধ্যে সেই বিশাল সাপটি তাকে গিলে ফেলে এবং আবারও নিজের গুহার মধ্যে অদৃশ্য হয়ে যায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকিরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। তারপর হুয়েন কোনোমতে লুয়ানমিন এবং তার প্রেমিককে উপরে তুলে আনে। তিনজনই দ্রুত সেখান থেকে দূরে সরে যায়। কিছুটা নিরাপদ জায়গায় পৌঁছানোর পর হুয়েন নিজের রাগ আর ধরে রাখতে পারে না। সে লুয়ানমিনের প্রেমিকের দিকে তাকিয়ে ক্ষোভের সঙ্গে বলে, তুমি কেন বৃদ্ধ লোকটাকে হাত ছেড়ে দিলে? আর একটু চেষ্টা করলে হয়তো উনিও বেঁচে যেত। সে নিজের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও হুয়েন তখন তা শুনতে চাইছিল না। কিছুক্ষণ পর তাদের মধ্যে উত্তপ্ত তর্ক চলে, কিন্তু শেষ পর্যন্ত তারা বুঝতে পারে এই অবস্থায় নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই। তাই সবাই আবারও সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুদূর যাওয়ার পর অবশেষে তারা সেই বিধ্বস্ত বিমানের সামনের অংশটি খুঁজে পায়। বহু কষ্টের পর সেটিকে দেখতে পেয়ে সবার মনে আবারও আশার আলো জ্বেলে ওঠে। বিমানের ককপিটে ঢুকতেই তারা দেখতে পায় ক্যাপ্টেনের নিথর দেহ এখনও নিজের আসনেই পড়ে আছে। এই দৃশ্য দেখে সবাই যেন কয়েক মুহূর্তের জন্য থমকে যায়। এরপর তারা পরীক্ষা করে দেখতে পায় বিমানের একটি ইঞ্জিন এখনও আংশিকভাবে সচল রয়েছে। অপ্রয়োজনীয়ভাবে সেটি চলছিল বলে তারা দ্রুত সেটিকে বন্ধ করে দেয়। তারপর সবাই মিলে স্যাটেলাইট ফোন খুঁজতে শুরু করে, কারণ সেটাই ছিল বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার শেষ আশা। খোঁজাখুঁজির এক পর্যায়ে হুয়েন যখন নিচের দিকে তাকায় তখন ফোনটিকে দেখতে পায়। সে সাবধানে নিচে নেমে সেটিকে তুলতে যায়, কিন্তু নিচে পৌঁছে তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সেখানে ছিল অসংখ্য সাপের ডিম। তখনই সে বুঝতে পারে তার আসলে দৈত্যাকার সাপগুলোর বাসার একেবারে মাঝখানে এসে পড়েছে। সামান্য শব্দ হলেই বিপদ নেমে আসতে পারে। হুয়েন খুব সাবধানে স্যাটেলাইট ফোনটি তুলে নেয় এবং ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে, কিন্তু বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে তার আশঙ্কা সত্যি হয়ে যায়। বিমানের উপর বিশাল একটি সাপ উঠে আসে। সাপটি ভয়ঙ্কর হিসি শব্দ করে সবাইকে আক্রমণ করতে শুরু করে। এতক্ষণ তারা পালিয়ে বাঁচলেও এবার হুইনার পিছে যায় না। সে কাছেই পড়ে থাকা একটি কুঠার তুলে নিয়ে সাপটির দিকে ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে শুরু হয়ে যায় জীবন মৃত্যুর লড়াই। সাপটি একের পর এক আক্রমণ চালাতে শুরু করে। হুয়েন কোনোমতে সেগুলোকে এড়িয়ে যায়। একসময় সে বিমানের ভাঙা দরজার নিচে একটি সরু জায়গায় ঢুকে পড়ে। জায়গাটি এতটাই ছোট ছিল যে বিশাল সাপটি সেখানে মাথা ঢোকাতে পারছিল না। ঠিক তখনই লুয়ানমিনও নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিচে নেমে আসে হুয়েনকে সাহায্য করার জন্য, কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আরও তিনটি সাপ সেখানে এসে তাদেরকে ঘিরে ফেলে। উপরে থাকা লুয়ানমিনের প্রেমিক বিষয়টা বুঝতে পেরে নিজের জীবনকে টোপ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সে বিমানের উপরে উঠে জোরে জোরে শব্দ করতে শুরু করে, যাতে সাপগুলোর মনোযোগ হুয়েন আর লুয়ানমিনের দিক থেকে সরে যায়। পরিকল্পনা সফল হয়। তিনটি সাপই তার দিকে ধেয়ে আসে। ঠিক তখন সে বিমানের ভেতরে আটকে থাকা এক আহত বিমানবালাকে চিৎকার করে বলে ইঞ্জিনটিকে চালু করতে। বিমানবালা জানত ইঞ্জিন চালু করতে গেলে তার নিজেরও প্রাণ চলে যেতে পারে। তবুও অন্যদেরকে বাঁচানোর জন্য সে শেষবারের মতো কন্ট্রোল প্যানেলের দিকে হাত বাড়ায়। ঠিক সেই মুহূর্তে একটি বিশাল সাপ তাকে আক্রমণ করে বসে। মৃত্যুর একেবারে শেষ মুহূর্তে সে কোনোমতে ইঞ্জিনটি চালু করতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে বিমানের বিশাল পাখাগুলো ঘুরতে শুরু করে। ভয়ঙ্কর গতিতে বাতাস সৃষ্টি হয়ে যায়। সেই প্রচণ্ড শক্তির মধ্যেই তিনটি সাপই ভারসাম্য হারিয়ে ঘূর্ণয়মান পাখার মধ্যে ছিটকে যায়। মুহূর্তের মধ্যেই ধারালো ব্লেড তাদের দেহ টুকরো টুকরো করে দেয়। অন্যদিকে সেই তীব্র বাতাস হুয়েন এবং লুয়ানমিনকেও টেনে নিয়ে যায়। তারা মরিয়া হয়ে ভাঙা ধাতব অংশ আঁকড়ে ধরে থাকে। শেষ মুহূর্তে কোনোমতে নিজেদেরকে বাঁচাতে সক্ষম হয়। তারা যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে ঠিক তখনই আবারও সেই দৈত্যাকার বিশাল সাপটি সেখানে নেমে আসে। কেউ কিছু বুঝে ওঠার আগে সে লুয়ানমিনের বর্তমান প্রেমিককে পুরোপুরি গিলে ফেলে। এই দৃশ্য দেখে লুয়ানমিন কান্নায় ভেঙে পড়ে, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ ছিল না। হুয়েন তাকে নিয়ে দ্রুত বিমানের ভেতরে ঢুকে পড়ে। সৌভাগ্যবশত সাপটি এতটাই বিশাল ছিল যে সে পুরো শরীর নিয়ে বিমানের ভেতরে ঢুকতে পারছিল না। তখন সাপটির রাগে পুরো বিমানটিকে নিজের বিশাল দেহ দিয়ে পেঁচিয়ে ধরে চূর্ণ বিচূর্ণ করার চেষ্টা করে। চারদিকে ধাতব অংশ ভেঙে পড়তে শুরু করে। হুয়েন বুঝতে পারে আর এক মুহূর্ত দেরি হলেই পুরো বিমানটি ধসে পড়বে। সে সঙ্গে সঙ্গে নিজের কুঠার দিয়ে বিমানের দুর্বল একটি অংশে আঘাত করতে শুরু করে। কয়েকবার আঘাত করার পর সেটি বড় একটা গর্ত তৈরি হয়ে যায়। হুয়েন এবং লুয়ানমিন সেই গর্ত দিয়ে বাইরে বেরিয়ে প্রাণপণ দৌড়াতে শুরু করে। কিছু দূর যেতেই সাপটি আবারও তাদেরকে দেখতে পেয়ে যায়। এদিকে ভাঙা বিমান থেকে জ্বালানি চারদিকে ছড়িয়ে পড়ছিল। হঠাৎ হুয়েনের মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে নিজের ব্যাগ থেকে একটি কোল্ড ড্রিঙ্কসের অ্যালুমিনিয়ামের ক্যান বের করে। এরপর পাথরের সঙ্গে সেটি জোরে ঘষে ঘষে আগুনের স্ফুলিঙ্গ তৈরি করে এবং সেই জ্বলন্ত ক্যানটি ছড়িয়ে থাকা জ্বালানির উপরে ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যেই চারদিকে বিশাল বিস্ফোরণ ঘটে যায়। আগুন দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। দৈত্যাকার সাপটির শরীরে আগুন লেগে যায়। প্রচণ্ড যন্ত্রণায় সে ছটফট করতে থাকে। হুয়েন এবং লুয়ানমিন দূর থেকে দাঁড়িয়ে ভাবছিল
অবশেষে সব শেষ হয়ে গেছে। মৃত্যুর আগ মুহূর্তেও সাপটি হাল ছাড়েনি। জ্বলন্ত শরীর নিয়ে সে শেষবারের মতো তাদের দিকে তেড়ে আসে। তবে এবার সে আর বেশি দূর যেতে পারেনি। আগুনে তার পুরো শরীর পুড়ে যেতে থাকে। কয়েক মুহূর্ত পর বিশাল সেই দানব মাটিতে লুটিয়ে পড়ে এবং অবশেষে মারা যায়। সাপটির মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় আগুনে জ্বলে ওঠে। এত বড় আগুনের শিখা অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। ঠিক সেই কারণেই আকাশে টহলরত উদ্ধারকারী সেনাদের নজর পড়ে যায় দ্বীপটিতে। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারের মাধ্যমে তাদের দুইজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। এই ভয়ঙ্কর দ্বীপে তারা হারিয়েছে অসংখ্য সঙ্গী, দেখেছে অবিশ্বাস্য সব বিভীষিকা আর মৃত্যুর মুখোমুখি হয়েছে অসংখ্যবার। কিন্তু শেষ পর্যন্ত তারা ফিরে পায় একটি নতুন জীবন। আর সবচেয়ে বড় পরিবর্তন ঘটে যায় হুইনের ভেতরে। যে মানুষটি মুভি শুরুতে মৃত্যুকে নিজের মুক্তি মনে করেছিল, সেই মানুষটি শেষ পর্যন্ত জীবনকে আঁকড়ে ধরে বাঁচার প্রকৃত অর্থ খুঁজে পেয়েছে। আর এইভাবে রহস্য, ভয় আর রোমাঞ্চে ভরা এই অসাধারণ মুভিটি সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, এই সাপের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।